মানুষের মন সত্যি বড় অদ্ভুত, তাই না? আমাদের সবার জীবনেই এমন কিছু অনুভূতি থাকে যেগুলো এতই গভীর, এতই ব্যক্তিগত যে সেগুলোকে শুধু সাধারণ ভাষায় প্রকাশ করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এরকমই একটা সর্বজনীন কিন্তু রহস্যময় অনুভূতি হলো নস্টালজিয়া, পুরনো স্মৃতির প্রতি এক অমোঘ টান। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই লুকানো আবেগগুলোকে একদম নিখুঁতভাবে ফ্রেমবন্দি করেছে। আজ আমরা বহুল পরিচিত ফেরারি মন গানটি লিরিক্স নিয়ে একটু অন্যরকমভাবে কাটাছেড়া করব। তবে হ্যাঁ, আজ এটিকে নিছক কোনো গান হিসাবে শোনা হবে না, বরং এর ভেতরের কাব্যিক গভীরতা, রূপক আর চিত্রকল্পগুলোকে আমরা একটা চিঠির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। চলুন সরাসরি গভীরে প্রবেশ করা যাক আর দেখা যাক কিভাবে কয়েকটা শব্দ মিলে স্মৃতির এত সুবিশাল একটা ক্যানভাস তৈরি করে ফেলতে পারে। আজও আছে গোপন ফেরারি মন। আমরা যদি লিরিক্সের একদম শুরুর এই লাইনটা দিয়ে আলোচনাটা স্টার্ট করি, তাহলেই পুরো বিশ্লেষণের মূল সুরটা ধরা পড়ে যাবে। এখানে গোপন শব্দটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল। কেন জানেন? কারণ এটি অনুভূতির এক চরম অন্তরঙ্গতা প্রকাশ করে। ভাবুন তো, বাইরের পৃথিবীতে হয়তো অনেক বছর কেটে গেছে, চারপাশে সবকিছু বদলে গেছে, কিন্তু বুকের ভেতর কোথাও একটা মন এখনও সে পুরনো ঠিকানাতেই আটকে আছে। এটাকে এমনভাবে ভাবা যেতে পারে যেন এটি হারিয়ে যাওয়া কোনো এক ভালোবাসার উদ্দেশ্যে লেখা একটা ভীষণ গোপন আবেগঘন চিঠি। আর ঠিক এই এপিস্টোলারি বা পত্রাকার দৃষ্টিকোণ থেকেই আমরা পুরো বিষয়টাকে আজ ডিকোড করব। প্রথম পর্ব, হারিয়ে যাওয়া সেই ভালোবাসার প্রতি একটি না পাঠানোর চিঠি। এই কথাগুলোকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, এগুলো আসলে কোনো সাধারণ ঘটনার বর্ণনা নয়। এটি আক্ষরিক অর্থেই একটা গভীর ব্যক্তিগত স্বীকারোক্তি। এখানে খেয়াল করলে দেখবেন কোনো নির্দিষ্ট প্রাপকের নাম নেই, ঠিকানার উল্লেখ নেই, কিন্তু প্রতিটি শব্দ পড়লে বা শুনলে মনে হয় যেন সেই নির্দিষ্ট হারানো মানুষটার জন্যই পরম মমতায় কথাগুলো লেখা হয়েছে। একজন মানুষ যে বর্তমানে নেই, তার অনুপস্থিতিকে ভাষার মোড়কে কিভাবে বন্দী করা যায় তা সত্যিই ভাবলে অবাক হতে হয়। এটি এমন এক চলমান সেন্টিমেন্টাল চিঠির মতো যা আপনাকে বর্তমানের মাটিতে দাঁড় করিয়েও বারবার ক্রমাগত পেছনের দিকে টেনে ধরে। অতীত সম্পর্কের প্রতি একটা অদ্ভুত মায়া আর না বলা কথাগুলো যেন এই কাল্পনিক চিঠির প্রতিটি ছত্রে ছত্রে লুকিয়ে আছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, এক ফেরারি মনের অন্তর্দ্বন্দ্ব। ফেরারি শব্দটার মানে কি? আক্ষরিক অর্থে যে পালিয়ে বেড়াচ্ছে, যাকে কোনোভাবেই ধরা যাচ্ছে না, রাইট? কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো কার থেকে পালানোর কথা বলা হচ্ছে। মন আসলে পালাচ্ছে বর্তমান মুহূর্তটা থেকে। মানুষটার শরীর হয়তো বর্তমানের একটা স্থির ঘরে বসে আছে, কিন্তু মনটা বারবার বর্তমানকে ফাঁকি দিয়ে অতীতের সেই হারানো মুহূর্তগুলোতে গিয়ে আশ্রয় নিচ্ছে। অনুপস্থিত একজনের স্মৃতি আঁকড়ে ধরে এই যে বেঁচে থাকার অক্ষমতা, ঠিক এই বিষয়টাকেই ফেরারি মন শব্দবন্ধটি দিয়ে বোঝানো হয়েছে। এটি আসলে আমাদের ভেতরে এক গভীর সাইকোলজিক্যাল দ্বন্দ্ব তৈরি করে, যেখানে আমরা না পারি বর্তমানকে পুরোপুরি মেনে নিতে আর না পারি অতীতে সশরীরে ফিরে যেতে। এই রূপকগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। চেনাশোনা মুখ বা জানাশোনা হাত, শব্দগুলো শুনলেই যেন একটা অদ্ভুত ঘোর তৈরি হয়। এগুলো কিন্তু শুধুই ফিজিক্যাল বা শারীরিক বর্ণনা নয়, এগুলো হলো সেই ভালোবাসার গভীরতম কিছু ম্যাটাফর, যা মানুষটা শারীরিকভাবে কাছে না থাকলেও মনের ভেতর একটা উজ্জ্বল আলোর মতো থেকে যায়। ভাবা যায় এমন একটা হাতের কথা যার অদৃশ্য স্পর্শ ঘুমের ঘুরেও যেন চারপাশ ঘিরে রাখে, সেই পরিচিত স্পর্শের স্মৃতি যা ধীরে ধীরে ঘুম পাড়িয়ে দেয়, আর সেই পিছু পিছু টান যাতে মিশে আছে কিছু মিছু রাগ, যা আসলে আমাদেরকে সামনের দিকে এক পাও এগোতে দেয় না। এগুলো সবই এক তীব্র নস্টালজিয়ার একদম জীবন্ত একটা ছবি। তৃতীয় পর্ব, সময়ের এই অদ্ভুত প্রবাহ এবং পরিবর্তনশীল আলো আধারির খেলা। আলো আর অন্ধকারের এই যে একটা দারুণ কন্ট্রাস্ট বা বৈপরীত্য, এটা গভীরভাবে ভাবার মতো। একদিকে দেখুন বলা হচ্ছে আলোর রং, যা একদম উজ্জ্বল ভোরের আলোর প্রতীক। এটা যেন আলোর কণার মতো ছোট ছোট দিনগুলোকে নির্দেশ করে, কিন্তু সেই আলো তো আর বেশিক্ষণ স্থায়ী হয় না। অন্যদিকে খুব দ্রুতই ঘনিয়ে আসে কালো চাঁদ বা রাতের ছায়া। উজ্জ্বল দিন থেকে হঠাৎ অন্ধকার রাতে বদলে যাওয়ার এই যে চিত্রকল্প, তা আসলে আমাদের মনের ভেতরের অস্থিরতা আর বিষণ্ণতারই নিখুঁত রিফ্লেকশন। দিনের বেলা হয়তো চারপাশের বাস্তবতা আমাদের চোখের সামনে পরিষ্কার থাকে, কিন্তু রাত এলেই ওই যে সেই চেনা নেশা আর পুরনো স্মৃতিরা আবার মনকে আচ্ছন্ন করে ফেলে। ছোট ছোট দিন, ছোট ছোট রাত, অসাধারণ তাই না? প্রিয় মানুষটা যখন থাকে না, তখন সময় যেন একটা অদ্ভুত গোলকধাঁধায় আটকে যায়।
মন যখন অন্য কোথাও পড়ে থাকে তখন সময় কিভাবে যে পার হয়ে যায় তার আলাদা করে বোঝাই যায় না। দিন আর রাতের এই যে একে অপরের সাথে ব্লার হয়ে যাওয়া, মিশে যাওয়া, এটা আসলে সময় পার হওয়ার একটা ভীষণ সাবজেক্টিভ অভিজ্ঞতা। কারো অপেক্ষায় থাকার সময় দিন বা রাত কোনোটিই যেন তার নিজস্ব মাপকাঠিতে চালে না। বাইরের পৃথিবীতে ঘড়ির কাঁটা ঠিকই ঘুরছে, কিন্তু ভেতরের পৃথিবীতে সবকিছু কেমন যেন একটা ঘোরের মধ্যে একঘেয়ে হয়ে যায়। চতুর্থ পর্ব, সেই বহু দূরের এক টেলিফোনের ডাক। দৃশ্যপটটা একটু কল্পনা করা যাক। 3টে ধাপে পুরো ব্যাপারটা ঘটছে। 1, চারদিক একদম শান্ত, মনের ভেতর শুধু পুরনো স্মৃতির আনাগোনা। 2, ঠিক তখনই হঠাৎ করে বেজে উঠল একটা টেলিফোন। এই টেলিফোনটাকে আমরা কোনো সাধারণ প্লাস্টিকের যন্ত্র হিসেবে ভাবব না। এটাকে স্মৃতির একটা হঠাৎ অনুপ্রবেশ বা সাডেন ইন্ট্রুশন হিসেবে ভাবলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আর 3 নম্বর ধাপ হল, এই বেজে ওঠা ডাকটা সেই শান্ত মুহূর্তটাকে তো ভাঙেই, আর সেই সাথে এক গভীর দূরত্বের আকস্মিক উপলব্ধি ঘটিয়ে দেয়। যেন এক লহমায় বুঝিয়ে দেয় যে মানুষটার সাথে কানেক্ট করার কথা ছিল, সে আসলে যোজন যোজন দূরে। বেজে গেছে কখন সে টেলিফোন, এই লাইনটা যে কেন এতটা পাওয়ারফুল তা বলে বোঝানো মুশকিল। এই একটা প্রশ্নের মধ্যে যেন একটা আস্ত দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। এটা কানেকশন তৈরির একটা চরম ব্যর্থ প্রচেষ্টা। টেলিফোন হয়তো বেজেছে, কিন্তু তা রিসিভ করা হয়নি, বা হয়তো তখন তা শোনার মতো অবস্থায় মনটাই ছিল না। এটি এমন এক দূরবর্তী সংযোগের প্রতীক যার কাছে কোনোভাবেই আর পৌঁছানো সম্ভব নয়, যা মনের ভেতর শুধু একটা তীব্র হাহা করা শূন্যতা রেখে যায়। আর ঠিক এর সাথেই যুক্ত হয় বাইরের কোলাহল, যা সাইকোলজিক্যাল দূরত্বটাকে আরও তীব্র করে দেয়। ফুটপাতে ভিড়, জাহাজের ডাক, ফিরে চলে যায়, এই শূন্যতাকে আরও প্রকট করে তোলে শহরের এই আওয়াজগুলো। চারপাশে ফুটপাতের ভিড়, দূরে কোনো এক জাহাজের বিষণ্ণ ডাক। এই নাগরিক কোলাহলগুলো সেই টেলিফোনের রূপকের সাথেই মিলেমিশে একাকার হয়ে যায়। এগুলো যেন প্রমাণ করে যে পৃথিবী কারও জন্য থেমেনি, মানুষের ব্যস্ততা চলছেই, শুধু ওই দুজনের মাঝখানের সেই বিশাল বিষণ্ণ দূরত্বটা প্রতিদিন বেড়েই চলেছে। বাইরের এই ভিড় আমাদের ভেতরের একাকিত্বকে যেন আরও বেশি করে ফিল করায়। পঞ্চম পর্ব, সুরের কাঠামোগত বদল এবং তার ভেতরে লুকিয়ে থাকা আবেগ। গানের কাঠামোর সাথে আমাদের ভেতরের ইমোশনের যে কি দারুণ একটা মেটা কমেন্ট্রি তৈরি হয় তা এখানে খুব স্পষ্ট। গানের অন্তরা বা ভার্স অংশটা খেয়াল করলে দেখা যাবে লিরিক্যাল ইমেজারিগুলো ভীষণ গ্রাউন্ডেড আর স্থির, যেমন চেনা মুখ বা কুটুময় চিলে কথা। এটা যেন চারপাশের একটা শান্ত পর্যবেক্ষণ। কিন্তু যখন এই গানটা স্থায়ী বা কোরাস অংশে পৌঁছায়, তখন আবেগ হয়ে ওঠে ভীষণ তীব্র, ভীষণ আর্জেন্ট। বেজে গেছে কখন সে টেলিফোন, এই অংশে পৌঁছানোর সাথে সাথে সুরের মধ্যে যে একটা সাডেন উচ্ছ্বাস বা সোয়েল তৈরি হয়, তা আসলে ওই ফেরারি মনের হঠাৎ শেকল ছিঁড়ে বেরিয়ে আসারই একটা অডিও ভিজুয়াল রূপ। কাঠামোগত বিশ্লেষণের সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হল, কথা আর সুর এখানে আলাদা কিছু নয়, তারা একে অপরের পরিপূরক। এই যে সাংগীতিক পরিবর্তনটা, এটা কিন্তু নিছকই সুরের ওঠানামা নয়, এটা হলো সেই পিছু পিছু টান বা ব্যাকওয়ার্ড পুলের একদম ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। শান্ত বর্তমানকে ছাপিয়ে অতীত কিভাবে একটা অপ্রতিরোধ্য শক্তিতে আমাদের টেনে ধরে, সুরের এই হঠাৎ উত্থান পতন ঠিক সেই গল্পটাই বলে। এই তীব্র উচ্ছ্বাস আমাদেরকে ওই উদাসীন মনের একদম গভীর শূন্যতার সাথে কানেক্ট করিয়ে দেয়। এবার আমরা একদম শেষ পর্বে চলে এসেছি, ছায়াপথ ধরে হাঁটা। লিরিক্সের এই নির্দিষ্ট শব্দগুলো যেন একটা অদ্ভুত জাদুকরী ঘোর তৈরি করে। ঘর ঘর কুটোময় চিলেকোঠা, গুঁড়ো গুঁড়ো নীল রং পেন্সিল, জ্যোৎস্নার জল, কিংবা ঝুড়ো ঝুড়ো কাঁচা আগুন, ছোঁয়াজ ঠেকেছে আঁচল। এই চিত্রকল্পগুলো খেয়াল করুন, কতটা হাইপার স্পেসিফিক, আবার একই সাথে কিছুটা পড়া বাস্তব বা সুরিয়াল। এগুলো আসলে আমাদের হারানো অতীতের কিছু ভাইব্র্যান্ট টুকরো টুকরো স্মৃতি। রোজকার গার্হস্থ্য জীবনের অতি সাধারণ জিনিসগুলো কিভাবে তীব্র আকাঙ্ক্ষার একটা পড়া বাস্তব ক্যানভাসে বদলে যেতে পারে, এটা তার সবচেয়ে সুন্দর উদাহরণ। প্রতিটি শব্দ যেন মনের পর্দায় খুব ধীর লয়ে ভেসে ওঠা এক একটা হারানো মুহূর্তের ছবি। কথা ছিল হেঁটে যাব ছায়াপথ, এই সমস্ত স্মৃতির কোলাজ যেন শেষে এসে একটা অসম্পূর্ণ প্রতিশ্রুতির সামনে থমকে দাঁড়ায়। এই একটা মাত্র লাইনের মধ্যে কত বড় একটা দীর্ঘশ্বাস জমে আছে ভাবা যায়। যে অনুপস্থিত মানুষটার উদ্দেশ্যে এই পুরো চিঠি বা লিরিক্সটা লেখা হলো, এটা যেন তার একটা চরম বিষাদময় উপসংহার।
একসাথে সেই ছায়াপথ ধরে হাঁটার প্রতিশ্রুতিটা আর রাখা হয়নি ঠিকই, কিন্তু সেই না রাখা কথার ভারটাই বোধহয় সারা জীবনের জন্য বুকে সবচেয়ে বেশি বাজে। সবশেষে এই পুরো এক্সপ্লেনারটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আমরা যখন আমাদের নিজেদের জীবনের ফেরারি মনের সাথে সেই অদেখা ছায়াপথ ধরে হাঁটি, তখন আমরা আসলে কার ছায়ার সাথে হাঁটি? সেটি কি শুধু সেই হারিয়ে যাওয়া মানুষটার স্মৃতি, নাকি একটু তলিয়ে ভাবলে মনে হয় সেই স্মৃতি হাতড়াতে গিয়ে আমরা আসলে আমাদের নিজেদেরই সেই পুরনো অংশটাকে খুঁজছি, যাকে আমরা কোনো একদিন অতীতের কোনো এক বাঁকে ফেলে এসেছি? সত্যি গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। আজকের মতো এই বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি। আশা করি স্মৃতির এই ছায়াপথ আপনাদেরও একটু হলেও ভাবিয়েছে। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।